আমি রাজু, একজন ট্রাক ড্রাইভার। এই ঘটনা আমার জীবনের মাত্র 3 দিন আগের। আমাদের ট্রাক সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলে। এর বাইরে আমরা খুব কম যাই, তবে কখনো কখনো বড় অর্ডারের কারণে দূরের রুটেও যেতে হয়। এইবার আমাদের মাল নিতে যেতে হয়েছিল এক দূরের এলাকার দিকে, যেখানে স্থানীয় ড্রাইভাররা বলে রাতের বেলা ওই রাস্তায় না যেতে। অনেকেই বলতো রাতের সময় ওই রাস্তা অনেক নির্জন থাকে এবং সেখানে দুর্ঘটনা ও অদ্ভুত ঘটনার কথা শোনা যায়। আমাদের রুট ছিল নদীর পাশ দিয়ে একটি বড় হাইওয়ে ধরে মূল রাস্তায় ওঠা। অন্যান্য ড্রাইভাররা আমাদের সতর্ক করেছিল, যদি দেরি হয়ে যায় তাহলে রাতে গাড়ি না চালানোই ভালো। আমরা প্রথমবার এই রুটে যাচ্ছিলাম, তাই একটু দ্বিধায় ছিলাম। যখন আমরা ট্রাক লোড করে রওনা দিলাম, সময় অনেকটা চলে যায়। পথে ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে রাত নামতে শুরু করে। মোটামুটি রাত 8:30 থেকে আমরা নির্জন রাস্তায় ঢুকে পড়ি। আমরা যখন চট্টগ্রামের পাহাড়ি বাইপাস পার হচ্ছিলাম, তাছাড়া অনেকেই জানে বড় ট্রাকগুলোর জন্য শহরের ভেতরের রাস্তা প্রায় বন্ধ থাকে, তাই আমাদেরও ওই পাহাড়ি বাইপাস দিয়ে নামতে হচ্ছিল। আমাদের ট্রাকটা ছিল খুব ভারী লোডেড, আর এই ধরনের পাহাড়ি রাস্তায় নামতে গেলে অনেক সময় গিয়ারও ঠিকমতো কাজ করে না। কখনো দ্বিতীয় গিয়ার, আবার ঢাল বেশি হলে প্রথম গিয়ারও লাগে। আমার সাথে ছিল ড্রাইভার শাহিন ভাই। বাইপাসটা পার হওয়ার পর সামনে একটা মোড় এলো, যেখান থেকে নিচের দিকে নামার রাস্তা শুরু হয়। ঠিক সেই সময় হঠাৎ করে ট্রাকটা এমনভাবে ঝাঁকুনি খেলো যেন কেউ নিচে থেকে ধাক্কা দিল। রাস্তাটা ছিল একদম ফাঁকা, পরিষ্কার, তবুও মনে হলো যেন কোনো ভারী কিছু চাকার নিচে চলে গেছে। আরো কয়েক সেকেন্ড পর আবার পেছনের চাকা থেকেও একই অনুভূতি। শাহিন ভাই ব্রেক কষে দিলেন। আমরা দুজনেই চমকে গেলাম। শাহিন ভাই বললেন, রাজু, নিচে নেমে দেখে আয় কি ছিল। আমি টর্চ হাতে নামলাম। পুরো ট্রাক ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই নেই। না কোনো পাথর, না কোনো প্রাণী, না কোনো জিনিস। কিন্তু ব্রেকের কারণে টায়ারের দাগটা স্পষ্ট ছিল, যেন সত্যি কিছু একটা চাপা পড়েছিল। আমরা যেখানে থেমেছিলাম সেটা খুব বেশি দূরে না, মাত্র কয়েক হাতের দূরত্ব। আমি আবার ভালো করে খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। তখনই মনে একটা অস্বস্তি শুরু হলো। আমরা আবার ট্রাক স্টার্ট দিলাম। প্রায় 15 থেকে 20 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা পোড়া গন্ধ আসতে শুরু করলো। শাহিন ভাই বললেন, রাজু, মোবাইল বের করে দেখতো কিসের গন্ধ এটা। আমি মাথা বের করে দেখলাম ডান পাশের শেষ চাকাটা থেকে ধোঁয়া উঠছে। আমি চিৎকার করে বললাম, শাহিন ভাই, চাকা গরম হয়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে। রাস্তা তখন আরো ভয়ঙ্কর লাগছিল। চারপাশে পাহাড়, ঘন অন্ধকার, আর কোথাও কোনো গাড়ি নেই, এমনকি কোনো বাইকের আলো দেখা যাচ্ছিল না। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম পুরো জায়গাটা যেন একবারে নীরবতা। আমাদের মাথায় তখনও এটা আসেনি যে এই ঘটনার পেছনে কোনো অদৃশ্য কিছু থাকতে পারে, কিন্তু আসল ঘটনা তখনই শুরু হচ্ছিল। আমরা তখন পুরোপুরি অবাক হয়ে গেছি। মাত্র 15 থেকে 20 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা পোড়া গন্ধ আসতে শুরু করলো। শাহিন ভাই বললেন, রাজু, মোবাইল বের করে দেখতো কি গন্ধ এটা। আমি মাথা বের করে দেখলাম ডান পাশের শেষ চাকাটা থেকে ধোঁয়া উঠছে। আমি চিৎকার করে বললাম, শাহিন ভাই, চাকা গরম হয়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে। রাস্তা তখন আরো ভয়ঙ্কর লাগছিল। চারপাশে পাহাড়, ঘন অন্ধকার, আর কোথাও কোনো গাড়ি নেই, এমনকি কোনো বাইকের আলো দেখা যাচ্ছিল না। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম পুরো জায়গাটা যেন একবারে নীরবতা। আমাদের মাথায় তখনও এটা আসেনি যে এই ঘটনার পেছনে কোনো অদৃশ্য কিছু থাকতে পারে, কিন্তু আসল ঘটনা তখনই শুরু হচ্ছিল। আমরা তখন পুরোপুরি অবাক হয়ে গেছি। মাত্র 15 থেকে 20 কিলোমিটার চলার পরে
ট্রাকের চাকা এভাবে অস্বাভাবিকভাবে গরম হয়ে যাবে, এটা আমাদের মাথাতেই ঢুকছিল না। এটা কোনোভাবেই স্বাভাবিক না। শাহিন ভাই বললেন, চল আমরা 15 থেকে 20 মিনিট ট্রাকের ভেতরেই বসে থাকি। এই সময়ের মধ্যে চাকা ঠান্ডা হয়ে যাবে, তারপর জ্যাক দিয়ে তুলে ভালো করে দেখি আসলে সমস্যা কোথায়। তিনি আরও বললেন, ব্রেক তো আমরা আগে থেকে ঠিক করে নিয়েছি। রওনা দেওয়ার সময় আমরা ব্রেক সার্ভিস করেছিলাম, তাই আবার ব্রেক নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা সাধারণত নিজেরাই আমাদের ট্রাকে কাজ করি, বাইরে কেউ হস্তক্ষেপ করে না। তাই আমার মাথায় একটা সন্দেহ আসছিল, এটা কি কোনো ওয়্যারিং সমস্যা হতে পারে। যাই হোক, আমরা ট্রাকের ভেতরে বসে অপেক্ষা করতে লাগলাম। ঠিক 15 থেকে 20 মিনিট পর আমরা সিদ্ধান্ত নিলাম আবার নামব। ট্রাক লক করে আমরা দুইজন নিচে নামলাম। আমি জ্যাক আর জ্যাকের কাঠের গুড়টা নিয়ে নিচে নামলাম এবং সেট আপ করা শুরু করলাম। ঠিক তখনই আমার মনে হলো ট্রাকের পেছনের টায়ারের দিকে কেউ যেন আমাকে দেখছে। একটা অদ্ভুত চাপা অনুভূতি হচ্ছিল। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সামনে তাকালাম, আর তখনই দেখি অন্ধকারের মধ্যে দুইটা সবুজ রঙের চোখ জ্বলছে, একদম পরিষ্কার, একদম স্থির। আমি মুহূর্তেই থমকে গেলাম। মনে হলো শরীর অবশ হয়ে যাচ্ছে। আমি আর এক সেকেন্ডও দাঁড়াতে পারলাম না। ভয় পেয়ে দ্রুত সেখান থেকে সরে এলাম। শাহিন ভাই দূর থেকে চিৎকার করে বললেন, রাজু, কি হয়েছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাই, এখানে কেউ আছে, আমাকে দেখছিল। তিনি চারপাশে তাকালেন, তারপর বিরক্ত হয়ে বললেন, এই জায়গা এমনিতেই ভয়ঙ্কর, তুই আবার নতুন করে ভয় দেখাচ্ছিস কেন? আমি বললাম, না ভাই, আমি মজা করছি না, আমি সত্যি দেখেছি। আমি জানতাম আমি ভুল দেখিনি, কিন্তু ওই মুহূর্তে ব্যাখ্যা দেওয়ার মতো কিছু ছিল না। আমি আবার জ্যাক লাগানোর কাজে ফিরলাম। হঠাৎ করে আমি অনুভব করলাম কে যেন আমার পেছনের দিক থেকে জামার পেছনটা টেনে ধরল। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই, শুধু অন্ধকার, শুধু নীরবতা। আমি একদম হতভম্ব হয়ে গেলাম। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম। শাহিন ভাই আবার জিজ্ঞেস করলো, এখন আবার কি হলো? আমি বললাম, ভাই, কেউ আমার জামা টানছে বারবার। এইবার আমাদের দুজনের মধ্যে একটু উত্তেজনা শুরু হলো, কারণ এই সব ঘটনা শুধু আমার সাথেই ঘটছিল। শাহিন ভাই কিছুই দেখতে পাচ্ছিলেন না বা অনুভব করছিলেন না, তাই তিনি ভাবছিলেন হয়তো আমি অতিরিক্ত ভয় পাচ্ছি। আমি আমার জ্যাক সেট করলাম। তিনি বললেন, ঠিক আছে, এখন চাকা ঘোরাও। যখন তিনি চাকা ঘোরালেন, তখন আমরা দেখলাম চাকা একবারে জ্যাম হয়ে গেছে, যেন কেউ পুরো ব্রেক শক্ত করে টাইট করে দিয়েছে। এটা দেখে আমি একদম চুপ হয়ে গেলাম। মাথার ভেতর একটাই কথা ঘুরছিল, এটা সম্ভব না, কারণ আমি নিজেই ব্রেক ঠিক করেছিলাম, তাই আবার ব্রেক টাইট হওয়া কোনোভাবেই সম্ভব না। আমি শাহিন ভাইকে বললাম, এই ব্রেক আবার কিভাবে টাইট হলো? আমার কথা শেষ হওয়ার আগেই আবার আমার জামার পেছন থেকে কেউ জোরে টান দিল, এত জোরে টান যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গেলাম। শাহিন ভাই এবার নিজের চোখে বিষয়টা দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। আমি বললাম, ভাই, আমি মিথ্যা বলছি না, আমি আগেই বলেছিলাম এখানে কিছু একটা আছে। এরপর আমরা দুইজনই চারপাশ ভালো করে খুঁজতে শুরু করলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুই পাওয়া গেল না। কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কিছুই না। তখন আমরা আর দেরি করলাম না, আমরা দুইজনই আয়াতুল কুরসি পড়া শুরু করলাম এবং আবার চাকার দিকে মনোযোগ দিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর দূর থেকে একটি বড় 10 চাকার ট্রাক এসে আমাদের পাশে থামলো। হঠাৎ করে সেই অন্য ট্রাকের ড্রাইভার বলল, ভাই, আপনারা কেন আমাদের থামালেন? আপনাদের কি দরকার ছিল? আমরা তো অবাক। শাহিন ভাই সাথে সাথে বললেন, আমরা আপনাদের থামাইনি, আমরা তো আমাদের কাজেই ব্যস্ত ছিলাম। আমি বললাম,
আমাদের তো কিছু দরকার নেই, আমরা কেন আপনাদের থামাবো? কিন্তু সে বারবার বলছিল না, আপনারাই আমাদের থামিয়েছেন। আমি তখন শাহিন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি কোনো ইশারা দিয়েছেন? তিনি রেগে গিয়ে বললেন, না, আমি তো জ্যাকের কাজ করছি, আমি কেন ইশারা দেব? অন্য ড্রাইভার তখন বলল, আমাদের কেউ ইশারা করেনি, কিন্তু কেউ বারবার আমাদের ট্রাকের পেছনে ধাক্কা দিচ্ছিল। এই কথা শুনে আমাদের মাথা পুরো ফাঁকা হয়ে গেল, কারণ আমাদের ট্রাক তো লক করা ছিল। তাহলে বাইরে থেকে কে ধাক্কা দিল? সে বলল, আমি 10 থেকে 15 বার ধাক্কা খেয়েছি, তাই থামলাম। মনে হয়েছে কেউ বিপদে আছে। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। মনে হচ্ছিল বাস্তবতা আর ভয় একসাথে মিশে যাচ্ছে। আমি নিজেকে সামলিয়ে বললাম, ভাই হয়তো রাস্তায় ঝাঁকুনিতে এমন মনে হয়েছে। তারপর সেই ড্রাইভার বলল, এই রাস্তা খুব খারাপ, এখানে চুরি ছিনতাই বেশি হয়, আর পুরো জায়গাটা নির্জন। আপনারা এখানে বেশি সময় না থেকে কোনো হোটেলে গিয়ে থাকেন। আমরা বললাম, ঠিক আছে। আমরাও আসলে হোটেল খুঁজছিলাম, কিন্তু তখনও বুঝিনি সামনে কি অপেক্ষা করছে। আমরা আবার নিজের ট্রাকে ফিরে এলাম। দেখলাম সব কিছু ঠিক আছে, কিছুই নেই। শাহিন ভাই বললেন, ঠিক আছে, আবার লক কর। কিন্তু এবার তিনিও একটু ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা নিচে নেমে জ্যাক আর সব টুর গুছিয়ে রাখলাম। সময় খুব বেশি লাগলো না, কিন্তু পরিবেশটা ছিল অস্বাভাবিক ভারী। তারপর আমরা আবার সামনে এগোলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমরা খেয়াল করলাম ড্রাইভারের দরজা খোলা। আমরা একবারে থমকে গেলাম। এখন ভয়টা আর শুধু ঘটনা নয়, বাস্তব হয়ে গেছে। ট্রাকের ভেতরের ম্যাটগুলো দুই পাশ থেকে খুলে রাস্তায় ফেলে রাখা ছিল, আর পানির কুলারটাও বাইরে পড়েছিল। আমি দ্রুত ট্রাকে ঢোকে সব চেক করলাম। ভাবলাম হয়তো কেউ চুরি করতে এসেছে, কারণ বড় ট্রাকে সাধারণত ক্যাশ টাকা থাকে, কমপক্ষে $1,00,000 মতো। আমি সব টাকা চেক করলাম, সব ঠিক আছে, কাগজপত্র ঠিক। কিন্তু পরিবেশ দেখে বুঝলাম এটা চোরের কাজ না, এটা কোনো সাধারণ মানুষ করতেই পারে না। আমরা আবার জিনিসপত্র গুছিয়ে নিলাম। এরপর আয়াতুল কুরসি পড়তে পড়তে চুপচাপ বসে রইলাম। আমি বললাম, ভাই দ্রুত চালান, যে কোনো হোটেলে থামান। শাহিন ভাই বললেন, আমি চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এখান থেকে বের হচ্ছি। গাড়ি তখন 60 থেকে 65 স্পিডে চলছে। ভারী ট্রাক, পাহাড়ি রাস্তা, আর চারপাশে শুধু অন্ধকার। আর ভয়টা ধীরে ধীরে আরো ঘন হয়ে আসছিল। আমরা খুব বেশি দ্রুত গাড়ি চালাতে পারছিলাম না। তখন আমি কন্ডাক্টর সাইডের জানালা দিয়ে পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই আমার চোখে পড়ল একজন মেয়ে। আমি একদম থমকে গেলাম। পাহাড়ের ওপর একটা পাথরের ওপর সে বসেছিল। তার পায়ে সাদা রঙের আবায়া টাইপ পোশাক ছিল। দেখে বোঝা যাচ্ছিল যে এটা একজন মেয়ে। আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। তখনই শাহিন ভাই আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি বললাম, ওখানে একটা মেয়ে বসে আছে। তিনি সাথে সাথে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? এই রাতের বেলায় এই নির্জন পাহাড়ে মেয়ে কোথা থেকে আসবে? কিন্তু আমি যেটা দেখছিলাম সেটা সত্যিই ছিল। আর চোখের সামনে খুব অদ্ভুত কিছু ঘটল। আমি দেখলাম সেই মেয়েটা ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করলো। এক মুহূর্তে সেই যেন কোনো প্রাণীর মতো আকার নিল এবং পাহাড়ের ওপর দৌড়াতে শুরু করলো। আর অবাক করার বিষয়, সে দৌড়ে আমাদের ট্রাকের সমান্তরালে চলে এলো। শাহিন ভাইয়ের সিট থেকে এটা দেখা যাচ্ছিল না, কারণ তিনি ড্রাইভিং সাইডে ছিলেন আর আমি কন্ডাক্টর সাইডে। আমি পুরো সময় ওই দিকে তাকিয়েছিলাম। আর ঠিক সেই মুহূর্তে আবার ট্রাকটা ভয়ঙ্করভাবে ঝাঁকুনি খেল। আমাদের ভেতরে তখন আর ট্রাক থামানোর সাহসী ছিল না। মনে হচ্ছিল যেন শ্বাস প্রশ্বাস থেমে যাচ্ছে। আমরা সম্পূর্ণভাবে ভয় পেয়ে গেছি। যদিও আপনাদের কাছে বলার সময় হয়তো এটা গল্প মনে হতে পারে, কিন্তু আমাদের তখন
বাস্তব অভিজ্ঞতা ছিল। আমি শাহিন ভাইকে বললাম, গাড়ি থামাবেন না, চালিয়ে যান। আমরা আবার আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ঠিক তখনই শুরু হলো আরো ভয়ঙ্কর ঘটনা। ট্রাকের কন্টেইনারের পেছন থেকে হঠাৎ করে কেউ জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। এই শব্দ এত ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল যেন কেউ হাতুড়ি দিয়ে মারছে। এই শব্দ 5 থেকে 10 মিনিট পর্যন্ত চলতে থাকলো। কন্টেইনারটা প্রচণ্ড জোরে কাঁপছিল। শাহিন ভাই পেছনের আয়নায় তাকিয়ে বললেন, তিনি দেখছেন 3 থেকে 4টা ছায়ামূর্তি বাতাসে ভাসছে এবং কন্টেইনারে আঘাত করছে। আমি নিজের দিক থেকেও দেখলাম, আর আমি নিজেও সেই অদ্ভুত সত্তাগুলো দেখতে পেলাম। হয়তো শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু তখন আমাদের সাথে সত্যি এসব হচ্ছিল। কিছুক্ষণ ধরে তারা কন্টেইনারে আঘাত করতে থাকলো। তারপর ধীরে ধীরে তারা আমাদের কেবিনের দিকে এগিয়ে আসতে লাগলো। আমরা দ্রুত জানালা উঠিয়ে দিলাম এবং দরজা লক করে ফেললাম, কিন্তু তাতেও কিছু থামলো না। তারা এসে দরজায় ধাক্কা দিতে শুরু করলো, কখনো কাছে, কখনো দরজার পাশে, আবার কখনো সামনের বাম্পারে আঘাত করছিল। এমনকি এক পর্যায়ে হঠাৎ করে কিছু একটা কেবিনের ওপর ধপ করে পড়ে গেল। শাহিন ভাই আর গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তিনি ব্রেক চাপার চেষ্টা করছিলেন। আমি বললাম, শাহিন ভাই, ব্রেক দেবেন না, যেভাবেই হোক গাড়ি চালান। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর নিজেকে সামলে নিলেন এবং গাড়ি দ্রুত চালাতে শুরু করলেন। আমরা অনেক দূর গিয়ে একটা টোল প্লাজায় পৌঁছালাম। সেখানে আমরা 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো কিছু ঘটল না, কারণ সেটা খোলা রাস্তা ছিল। আমরা গাড়ি থামিয়ে থাকতে পারছিলাম না, তাই আবার সামনে এগোতে হলো। পথে একটি পাহাড়ি এলাকা এলো, যেখানে একটা মোড়ের কাছে একটি দরবার ছিল। সেখানে পৌঁছানোর পর আবার একই ধরনের অস্বাভাবিক ঘটনা শুরু হলো। আর একটু সামনে যেতেই পাহাড়ি ঢালে আমাদের ট্রাক হঠাৎ করে হালকা নিয়ন্ত্রণ হারালো এবং আমরা বাধ্য হয়ে থামাতে হলো। যেই আমরা থামালাম, পেছন থেকে আবার কন্টেইনারে ধাক্কা শুরু হয়ে গেল। এবার শাহিন ভাই বললেন, তুই গিয়ে জ্যাক লাগা। আমি বললাম, আপনি কি পাগল হয়েছেন? ওই জিনিসগুলো এখনো আমাদের পেছনে আছে। আমরা তখন পুরোপুরি কনফিউজড অবস্থায় ছিলাম। আমি বলছিলাম, ঠিক আছে, নিচে নেমে জ্যাক লাগাবো, কিন্তু এবার শাহিন ভাই মানা করছিলেন। দুজনের মধ্যে বেশ তর্ক হচ্ছিল। শাহিন ভাই বললেন, এখন যদি ট্রাকের কন্ট্রোল নষ্ট হয়ে যায় তাহলে এটা পেছনের দিকে স্লিপ করতে পারে। পাহাড়ি রাস্তা, ভারী লোড, একবার কিছু হলে পুরো ট্রাক উল্টে যাবে, বড় দুর্ঘটনা হয়ে যাবে। আমি বললাম, ভাই, তাহলে ট্রাকটা বন্ধ করে গিয়ার দিয়ে লক করে রাখেন, দেখি কি হয়। চারপাশে তখন পুরো নির্জন। রাত প্রায় 10টা থেকে 10:30। একটা গাড়িও নেই, একটা বাইকও নেই। আমরা বারবার ভাবছিলাম কেউ আসবে, সাহায্য করবে, কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো রাস্তা যেন নীরবতা। মনে হচ্ছিল কেউ ইচ্ছা করে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমরা খুব ভয় পেয়ে গেছি। এই অবস্থায় পাহাড়ি এলাকায় রাত কাটানো মানেই বিপদ, আর এখনো পুরো রাত বাকি। হঠাৎ আমি জানালা দিয়ে বাইরে তাকালাম আর দেখলাম পাহাড়ের দিক থেকে 4টা ছায়া ধীরে ধীরে আমাদের ট্রাকের দিকে আসছে, একদম চুপচাপ, ধীরে ধীরে। ওরা ট্রাকের চারপাশ ঘুরে ঘুরে দেখছিল, যেন ভেতরে কে আছে সেটা বুঝতে চাইছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওদের চোখ ছিল সবুজ আলো জ্বলছে। শাহিন ভাইও এবার পরিষ্কারভাবে দেখতে পেলেন। আমরা সাথে সাথে ট্রাকের সব লাইট বন্ধ করে দিলাম, কিন্তু তাতে ওরা থামলো না। ওরা বারবার ট্রাকের গায়ে হাত দিয়ে দেখছিল, মনে হচ্ছিল পরীক্ষা করছে আমরা কোথায় আছি। 4টা ছায়া এবার ট্রাকের সামনে এসে দাঁড়ালো এবং নিজেদের মধ্যে কিছু বলাবলি করতে লাগলো। তারপর আবার কন্টেইনারের দিকে গিয়ে ধাক্কা দিতে শুরু করলো। আমি তখন সাহস করে বললাম, ভাই, আমি নিচে গিয়ে কথা বলি। শাহিন ভাই সাথে সাথে চিৎকার করে বললেন, তুই পাগল নাকি? ওরা তোকে মেরে ফেলবে, দেখছিস না ওরা কতজন?
আমি বললাম, ভাই, আমার মনে হচ্ছে ওরা আমাদের মারতে চাচ্ছে না, শুধু ভয় দেখাচ্ছে। তিনি বললেন, তুই কিভাবে এত নিশ্চিত হচ্ছিস? আমি বললাম, ভাই, আগে তো ট্রাক লক ছিল, তবুও তারা ভেতরে এসে ধাক্কা দিয়েছে, ম্যাট আর কুলার বাইরে ফেলে দিয়েছে, কিন্তু এখনো সরাসরি আক্রমণ করেনি। মনে হচ্ছে এরা শুধু আমাদের ভয় দেখাচ্ছে। শাহিন ভাই একটু চুপ হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, কিন্তু সাবধানে থাক। আমি তখন শাহিন ভাইকে বললাম, ভাই, আপনি আমাকে আটকাবেন না, আমি নিচে যাচ্ছি ওদের সাথে কথা বলতে। তিনি চিৎকার করে বললেন, তুই যাইস না, তুই পাগল হয়ে গেছিস। আমি বললাম, ভাই, আমি চেষ্টা করে দেখি ওরা আমার কথা শোনে কিনা। ভেতরে ভয় ছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই মুহূর্তে আমার মধ্যে একটা সাহস চলে আসে। মনে হচ্ছিল আমাকে যেতেই হবে। আমি অনেক হরর ঘটনা শুনেছি, তাই আমার ধারণা হচ্ছিল যদি আমরা শান্তভাবে কথা বলি হয়তো ওরা থেমে যাবে। আমি নিজেকে বললাম, এটা তো কোনো অজানা সৃষ্টি নয়, আল্লাহরই সৃষ্টি। যদি মরণই আসে তাহলে সারা রাত ভয়ে কাঁপার চেয়ে একবারে শেষ হওয়া ভালো। আমি আয়াতুল কুরসি পড়লাম, কিছু দোয়া মনে করে নিজের উপর ফু দিলাম। তারপর ধীরে ধীরে ট্রাক থেকে নিচে নামলাম। প্রথমে 2 মিনিট শুধু দাঁড়িয়ে থাকলাম, হাত পা কাঁপছিল, কিন্তু আমি নিজেকে সামলালাম। তারপর ধীরে ধীরে কন্টেনারের দিকে এগোলাম। 40 ফুট লম্বা সেই কন্টেনারটা তখন লাগাতার কাঁপছিল। আমি জোরে বললাম, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নেই, শুধু সেই ভয়ঙ্কর শব্দ। আমি আবার বললাম, আসসালামু আলাইকুম। আর তখনই যা দেখলাম সেটা দেখে আমার আত্মা শুকিয়ে গেল। একটা ছায়া ধীরে ধীরে কন্টেনারের ভেতর থেকে মুখ বের করলো। তারপর পুরো শরীরটা বের হতে শুরু করলো, যেন অন্ধকার থেকে কিছু একটা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। আর একে একে সব ছায়া বের হয়ে এলো। তারপর তাদের শরীর হঠাৎ করে বড় হতে লাগলো, এত বড় যে তারা কন্টেনারের ওপরে উঠে গেল। আমি বুঝে গেলাম আমি ভুল জায়গায় এসে পড়েছি। ওরা আমার দিকে এগিয়ে আসছিল। আমি ভয়ে বললাম, থামো। আর অবিশ্বাস্যভাবে তারা থেমে গেল। আমি অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? ওরা কি আমার কথা শুনছে? আমি একটু সাহস পেলাম। তারপর বললাম, আমরা জানি না কি ভুল হয়েছে। যদি আমাদের কারণে কোনো ক্ষতি হয়ে থাকে আমরা ক্ষমা চাই। আমি বললাম, হয়তো আমাদের কোনো ভুলের কারণে আপনারা আমাদের পিছু নিয়েছেন। এরপর পেছন থেকে আরও কয়েকটা ছায়া বের হলো। ওরা যখন এগোতে লাগলো তখন সামনেরটা হাত তুলে তাদের থামালো। আমি তখন আবার বললাম, আমরা সত্যিই জানি না কি হয়েছে, কিন্তু আমরা কোনো ঝামেলা চাই না। আমি তখন কাপা গলায় বললাম, আমরা ইচ্ছা করে আপনাদের কোনো ক্ষতি করিনি। যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমরা জানতামই না, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। আমি আবার বললাম, আপনারা যেমনই হন আল্লাহ আপনাদের অনেক ক্ষমতা দিয়েছেন। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে চাইনি, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমি অনেকক্ষণ ধরে হাত জোর করে শান্তভাবে কথা বলছিলাম। তারপর বললাম, আমরা প্রথমবার এই রাস্তায় এসেছি। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাই। দয়া করে আমাদের যেতে দিন, আমরা আর কখনো এই রাস্তা দিয়ে আসবো না। আমার কথা শেষ হওয়ার পর পেছনের কয়েকটা ছায়া ধীরে ধীরে সরে গেল, কিন্তু যে প্রধান ছায়াটা ছিল সে আবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ মনে হলো আমার পা যেন মাটির সাথে আটকে গেছে, আমি নড়তে পারছি না। আমি একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, সামনে তাকিয়ে আছি। আর সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে আসছে। ওটা ছিল পুরো কালো একটা সত্তা, মাথা থেকে পা পর্যন্ত যেন ছায়া দিয়ে ঢাকা। মুখ নেই, শুধু 2টা সবুজ জলজলে চোখ। সে আমার খুব কাছে এসে আমাকে সুখে দেখার মতো আচরণ করতে লাগলো। আমি ভেতরে ভেতরে শুধু আয়াতুল কুরসি পড়ছিলাম। মনে হচ্ছিল আজকে বেঁচে ফিরবো কিনা জানি না। হঠাৎ সে বলল, তোমরা আমাদের ক্ষতি করে এসেছ, তোমরা আমাদের ভাইকে মেরে ফেলেছ। এই কথা শুনে আমি একদম থমকে গেলাম। আমি বললাম, ভাই, আমরা ইচ্ছা করে কিছু করিনি। কিভাবে কি হয়েছে আপনি আমাদের বলেন। তখন সে আমার চারপাশে ঘুরতে লাগলো
আর বলল, অমুক শহর পার হওয়ার সময় চৌরাস্তার একটু সামনে তোমাদের ট্রাকের নিচে কিছু একটা চলে গিয়েছিল। আমি সাথে সাথে বললাম, হ্যাঁ, কিছু একটা লেগেছিল। আমি নিজে নেমে চেকও করেছিলাম, কিন্তু কিছু পাইনি। যদি কোনো প্রাণী হতো আমি সরিয়ে দিতাম। তখন সে খুব শান্ত গলায় বলল, ওটাই ছিল আমার ভাই। ও কুকুরের রূপে রাস্তা পার হচ্ছিল আর তোমাদের গাড়ির নিচে চাপা পড়ে গেছে। আমি তখন বললাম, ভাই, আমরা সত্যি জানতাম না। আমি তখন কাপা গলায় বললাম, দেখুন ভাই, আল্লাহর সৃষ্টি তো সবাই, আপনার ভাই হোক বা অন্য কোনো প্রাণী, আমরা কখনো ইচ্ছা করে কোনো প্রাণীকে ক্ষতি করি না। আমি বললাম, আমরা এমন কোনো মানুষ না যারা ইচ্ছা করে কোনো ক্ষতি করি। আল্লাহ তাআলা এই বিষয়টা বিচার করবেন। একটা নিরীহ প্রাণের জীবন নষ্ট হওয়া বড় পাপ। আমি আরও বললাম, ওটা যদি আলোতে থাকতো বা আমরা দেখতে পেতাম, আমরা অবশ্যই থামতাম। আমার কথা শেষ হওয়ার পর সেই ছায়াটা আমাকে কয়েকবার খুব তীক্ষ্ণভাবে তাকিয়ে দেখল। আর ঠিক তখনই আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলাম। সব কিছু অন্ধকার হয়ে গেল। পরে শাহিন ভাই আমাকে বলেছিলেন, আমি প্রায় 5 মিনিট পর ধীরে ধীরে জ্ঞান ফিরে পাই। তিনি তখন আমার মুখে পানি ছিটাচ্ছিলেন। জ্ঞান ফিরতেই আমি বললাম, ভাই, ওই জিনিসটা। তিনি বললেন, তুই আগে গাড়িতে আয়। আমি তখনও দুর্বল অবস্থায় বললাম, ভাই, আমার মনে হয় ওরা আমাদের ক্ষতি করতে চায় না। তিনি রেগে বললেন, তোর যদি ক্ষতি না করে তাহলে তোকে অজ্ঞান করলো কেন? আমরা দ্রুত ট্রাকে উঠে পড়লাম, পানি খেলাম, আল্লাহর শুকরিয়া করলাম। কারণ তখন আমরা ভাবছিলাম আজ বড় বিপদ থেকে বেঁচে গেছি। প্রায় 10 মিনিট পর আবার নামলাম গাড়ি চেক করতে। ঠিক তখনই আমাদের মনে হলো কেউ যেন কন্টেইনার খুলছে। আমাদের গাড়িতে কোটি টাকার মাল ছিল। প্রতি ব্যাগই অনেক দামি, প্রায় 60 থেকে 65 হাজার টাকার মাল। মোট প্রায় 570টা ব্যাগ লোড ছিল। একটা ভুল হলে সব শেষ হয়ে যেত। কিন্তু বাইরে থেকে এগুলো শুনে কেউ বিশ্বাস করবে না, তাই আমরা শুধু ভেতরে ভেঙে পড়ছিলাম। আমরা দৌড়ে কন্টেইনারের দিকে গেলাম, কিন্তু গিয়ে দেখি কিছুই নেই, সব ঠিক আছে, কন্টেইনার বন্ধ। শুধু সেই ভয়ঙ্কর অনুভূতিটা ছিল। আর আবারও আমরা দেখলাম কেবিনের পাশে সেই ছায়াগুলো দাঁড়িয়ে আছে। এবার তারা অনেকক্ষণ সেখানে ছিল। আর আমাদের গাড়ির ভেতরের পানিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমরা তখন একদম হতভম্ব হয়ে গেছি। শাহিন ভাই যে 1 লিটার পানি ছিল সেটা আমার গায়ে ছিটিয়ে আমাকে জাগানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন সমস্যা আরও বড়। আমাদের কাছে 1 ফোঁটা পানিও নেই। আমরা চিন্তায় পড়ে গেলাম, এখন এই পাহাড়ি রাস্তায় পানি কোথায় পাবো? আমরা তখনও কেবিনের পাশে দাঁড়িয়েছিলাম আর সেই ছায়াগুলোর দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো ওরা আমাদের সাহায্য করছে। আমরা বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। যে জিনিসগুলো আগে আমাদের ভয় দেখিয়েছিল তারাই আবার আমাদের উপকার করছে। ওরা আমাদের গাড়িতে পানি ঢেলে দিল, তারপর গাড়িটা ঠিক করলো, ইঞ্জিন স্টার্ট দিল, হর্ন দিল, ডিপার মারল। পুরো পাহাড়ি এলাকায় শুধু আমাদের ট্রাকের শব্দই শোনা যাচ্ছিল। ইঞ্জিনের গর্জন, হর্ন, ডিপার সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ। কিন্তু এবার সেটা অদ্ভুতভাবে সাহায্যের মতো লাগছিল। 5 থেকে 10 মিনিট এভাবে চলল। তারপর 4টা ছায়া ধীরে ধীরে পাহাড়ের দিকে চলে গেল। আমরা দৌড়ে গাড়ির কাছে গেলাম, চেক করলাম কোনো ক্ষতি করেছে কিনা। কিন্তু অবাক ব্যাপার, ওরা ক্ষতি না করে বরং আমাদের সাহায্য করে গেছে। গাড়িতে পানি ভরে দিয়েছে। আমরা আরেকবার চেক করলাম, সব ঠিক আছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাইলাম, কিন্তু ভয় আর পরিস্থিতির কারণে কাছে যেতে পারলাম না। তাই জানালা খুলে জোরে বললাম, আপনাদের অনেক ধন্যবাদ ভাই। আমরা আপনাদের ভুল বুঝেছিলাম। আপনারা আমাদের সাহায্য করেছেন, আমরা কৃতজ্ঞ। আমি মন থেকে দোয়া করলাম, কারণ জীবনে প্রথমবার এমন কিছু দেখলাম, একটা অজানা সত্তা যারা একদিকে ভয় দেখায় আবার অন্যদিকে সাহায্য করে। আল্লাহর রহমতে তারা আমাদের কোনো ক্ষতি করেনি। আমরা পরে একটা হোটেলে গিয়ে গাড়ি থামালাম, দরজা লক করলাম এবং ঘুমিয়ে পড়লাম। সকালে আবার যাত্রা শুরু করলাম। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ। তো লিসেনার্স, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে
অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনার আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।